সবাইকে আসসালামু আলাইকুম। আমি তোমাদের মন ভাইয়া, পড়াশোনা করছি দিনাজপুর মেডিকেল কলেজ, দ্বিতীয় বর্ষে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শোষণ এবং এর প্রকারভেদ এবং এই সম্পর্কীয় যে বিক্রিয়াগুলো ছিল সেই বিক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় রয়েছে সেই চতুর্থ অধ্যায়ের সবাদ শোষণ ধাপ বর্ণনা অংশটি। মূলত এই অংশটিতে আমাদের সকলেরই প্রায় অনেক সমস্যা হয়ে থাকে, স্পেশালি বইয়ে বিদ্যমান এই যে ফিগারটি রয়েছে তোমাদের এইটাতে অনেক বেশি অসুবিধা হয় বা তোমরা এটা বুঝতে পারো না, বা স্যাররা যেভাবে বোঝায় একবারে আসলে বোঝা সম্ভব হয় না পুরোপুরি। তো খুব সুন্দরভাবে আজকে আমি তোমাদের এই টপিকটা নিয়ে আলোচনা করব। এবং তাহলে চলো আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাই। বলছে যে সবাদ শোষণের ধাপ বর্ণনা। গত ক্লাসেই আমরা জেনেছিলাম যে সবাদ শোষণ মানে হচ্ছে সবাদ অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণটা সম্পন্ন হচ্ছে, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণের মাধ্যমে আমার কি হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে শ্বসনিক বস্তুগুলো অর্থাৎ গ্লুকোজ বা দেখো লিপিড বা হচ্ছে আমিষ, এগুলো যেগুলো হয়ে জারিত হয়ে কি তৈরি করে আমাদের শক্তি আর কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, সেটাকে আমরা বলছিলাম সবাদ শোষণ। এখন সবাদ শোষণের ধাপের ভিত্তিতে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে সবাদ শোষণের টোটাল 4টি ধাপ। কি কি ধাপ ভাইয়া? সেটা হচ্ছে এক গ্লাইকোলাইসিস, দুই হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি, এবং তৃতীয়ত হচ্ছে ক্রেবস চক্র, আর চতুর্থত হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখন তোমরা সকলে জানো যে এর মধ্যে যে গ্লাইকোলাইসিস ধাপটি রয়েছে সেই গ্লাইকোলাইসিস ধাপটি কিন্তু তোমাদের সবাদ শোষণ এবং অবাধ শোষণ উভয়েরই একটা কমন ধাপ, অর্থাৎ এই ধাপটি সবাদ শোষণ এবং অবাধ শোষণ উভয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এই সম্পূর্ণ বিক্রিয়াটা বোঝার জন্য আমি তোমাদেরকে সুন্দরভাবে একটা গল্প বলতে চাচ্ছি। এই গল্পটা হচ্ছে বিস্কিট ফ্যাক্টরির একটা কাহিনী। ধরো যে তুমি চাচ্ছ যে তুমি একটা বিস্কিট ফ্যাক্টরি দাঁড় করাতে চাচ্ছ, তার মানে তোমার অবশ্যই বিস্কিট ফ্যাক্টরি দাঁড় করানোর জন্য একটা বড় মাপের পুঁজি দরকার, এবং সেই ফ্যাক্টরিটা যখন তুমি চালু করবা সেটার জন্য কিছু কাঁচামাল দরকার, এবং সেই কাঁচামালগুলোকে ধরো যে তুমি ফ্যাক্টরির জন্য ময়দা লাগবে বা আটা লাগবে, দুধ লাগবে, ইত্যাদি প্রোডাক্ট লাগবে, সেগুলো কাঁচামাল হিসেবে। এবং এই কাঁচামালগুলো থেকে আলটিমেটলি তুমি সব শেষে গিয়ে তৈরি করবে হচ্ছে এটিপি বা শক্তি। এখন তার মানে আমাদের মূল কনসার্ন হচ্ছে বিস্কিট তৈরি করা, কিন্তু তার জন্য আমার আনুষঙ্গিক আরো কিছু কাজ রয়েছে। কি ভাইয়া? সেটা হচ্ছে একটা বড় মাপের পুঁজি লাগবে, তার মানে আমার কাছে যদি টাকা না থাকে আমাকে ব্যাংক থেকে লোন নিতে লাগবে। এরপর হচ্ছে যে কাঁচামালগুলো আছে সেই কাঁচামালগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমাকে বিস্কিট উৎপন্ন করতে লাগবে। বিস্কিট কি একেবারে হয়ে যাবে না, ধরো যে বড় বড় মন্ড থাকবে, এই মন্ডগুলো থেকে আমরা বিস্কিট গুলোকে টুকরো টুকরো করবো, টুকরো করার পর সেগুলোকে আমরা প্রক্রিয়াজাত করব। প্রক্রিয়াজাত করে আবার যদি দেখো যে বিস্কিট তৈরি হয়ে গেলেই কিন্তু হবে না, আমার বিস্কিট ফ্যাক্টরিটার যে খরচটা হয়েছে বা যেই জিনিসপত্রগুলো হয়ে মানে খরচ হয়েছে বা কাঁচামালগুলোর মাধ্যমে বিস্কিট তৈরি করলাম, সেটাকে কিন্তু বাজারজাতকরণ করতে হবে। এবং সবশেষে বাজারজাতকরণ শুরু করলেই তোমাকে কি করতে লাগবে, ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণে যেই তুমি লোনটা নিয়েছিলা, অর্থাৎ যেই টাকাটা তুমি হচ্ছে বিস্কিট ফ্যাক্টরি দাঁড় করানোর জন্য নিয়েছিলে, সেই টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। তাহলে কেন এই কাহিনীটা বললাম ভাইয়া? এই কাহিনীটার এখানে মর্মার্থ কি সেটা হচ্ছে, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে আমাদের এখানে টার্গেট কিন্তু হচ্ছে বিস্কিট ফ্যাক্টরির ক্ষেত্রে টার্গেট ছিল হচ্ছে বিস্কিট উৎপন্ন করা, আর এখানে আমাদের টার্গেট হচ্ছে কি, সেটা হচ্ছে এটিপি উৎপাদন করা বা শক্তি উৎপাদন করা হচ্ছে আমাদের মূল টার্গেট। তাহলে এই যে শক্তি, এই শক্তি উৎপাদন করাই হচ্ছে আমাদের এখানে মূল লক্ষ্য। ঠিক আছে, এখন তোমরা একটু দেখো যে এই এটিপি উৎপাদনের কাঁচামাল হিসেবে আমরা কি পাচ্ছি, গ্লুকোজ। এখন একটু লক্ষ্য করো, বিস্কিট যেমন তৈরি করার জন্য বা ফ্যাক্টরিটা তৈরি করার জন্য আমাকে লোন নিতে লাগছে, তার মানে এখানেও আমার লোনের কিছু বিষয় থাকবে। এখন দেখি আমরা, বলছে যে প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়, গ্লুকোজ গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায় এবং 2 অণু NADH2 উৎপন্ন করে। আচ্ছা, বিষয়টা একটু লক্ষ্য করো ভাইয়া। বলছে যে তার মানে গ্লাইকোলাইসিস, দেখো গ্লাইকোলাইসিস, গ্লাইকো কথাটার অর্থ হচ্ছে গ্লুকোজ, আর লাইসিস কথাটা সবসময় মনে রাখবে যে ভাঙন। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজের ভাঙন। এখানে কি হয়েছে, তার মানে গ্লুকোজের ভেঙেছে, ভেঙে কি তৈরি হয়েছে, আমার 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করেছে, এবং বলছে 4 অণু এটিপি এবং 2 অণু NADH2। এখন দেখো তো একটু যে তুমি তোমার অবশ্যই ব্যাংকে কি করা লাগছে, লোন নেওয়া লাগছে, ঠিক তেমন এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অর্থাৎ গ্লুকোজকে ভাঙার জন্য আমাকে বাইরে থেকে আমার শরীরের ভিতরে অলরেডি জমা থাকা 2 অণু এটিপি কে ওখান থেকে খরচ করতে লাগছে। কিসের জন্য? গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড এবং বাকি যে উপাদানগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য। তাহলে আমরা একটু দেখি, আবার বর্ণনা বলি যে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায় এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। তাহলে খরচ হয়ে যায় বলতে ভাইয়া, এই যে আমি 2 অণু এটিপি লোন নিয়েছিলাম, সেই 2 অণু এটিপিটা এখান থেকে আমি 2 অণু এটিপিটাকে দিয়ে দেই যেখান থেকে আমি লোন নিয়েছিলাম সেটা। তাহলে আমার এখানে বাকি থাকলে হচ্ছে 2 অণু এটিপি। এখন দেখো তাহলে
আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2 অণু NADH2। এখন NADH2 বা FADH2 বা NAD FAD এগুলো কি? এগুলো হচ্ছে আমরা সালোক সংশ্লেষণ যেই টপিকটা রয়েছে সেই টপিকে জানতে পারবো। তবে এখানে জেনে রাখো এগুলো হচ্ছে মূলত এটিপির সমন্বয়কারী কিছু। যেমন ধরো যে তোমার কাছে টাকা আছে, ধরো 1000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট। এখন তোমাকে আমি বললাম যে কয়টা 100 টাকার নোট নিয়ে একটা 1000 টাকার নোট হবে, ধরো যে তুমি বললা যে 10টা। ঠিক তেমন এখানে বলতেছে NADH2 FADH2 এগুলো হচ্ছে এরকম অনেকগুলা এটিপির সমন্বিত একটা ফর্ম। যেমন বলছে যে এক অণু NADH2 মানে 3 অণু এটিপি, তার মানে 3টা এটিপি দিয়ে আমি টোটাল একটা বড় এটিপির অ্যামাউন্ট পাচ্ছি, সেটা হচ্ছে 1 অণু NADH2। ঠিক তেমনই বলছে যে এক অণু FADH2 থেকে পাই আমরা হচ্ছে 2 অণু এটিপি। তাহলে এগুলো আবার হচ্ছে কি এটিপির, তার মানে একটু জটিল ফর্ম, ঠিক আছে না? এখন দেখো তুমি কেন লোন দিলা 2 অণু এটিপিটাই, এটিপি কেন লোন দিলে? দেখো একটা বিষয় লক্ষ্য করো, বলছে যে এখন ধরো যে তুমি চা খেতে গেছো চায়ের দোকানে, এখন সেখানে তোমাকে অবশ্যই তুমি তো আর 1000 টাকার নোট ধরাই দিবা না, তার মানে তোমার হাতের কাছে যে টাকাটা আছে, যে টাকাটা তোমার অল্প একটু টাকা 2 অণু এটিপি, এটার জন্য তুমি 1 অণু NADH2 দিবা, তারপর আমার তোমার সেল তোমাকে হচ্ছে 1 অণু এটিপি ব্যাক দিবে। জিনিসটা এমন না, যেহেতু তোমার কাছে অলরেডি আগে থেকে খুচরা টাকা আছে, তার মানে তুমি খুচরা অংশটা দিয়ে দিয়েছো। তাহলে এখানে আমরা আরেকবার যদি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা বলি, বলছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায় এবং 2 অণু NADH2 উৎপন্ন করে। এখন একটু দেখি আমরা ভাইয়া, বলছে যে এখানে তাহলে মোট আমরা কত অণু এটিপি পাচ্ছি? দেখো যে 4 অণু এটিপি কিন্তু মোট উৎপাদন ছিল আমার, 4 অণু এটিপি মোট উৎপাদন ছিল। এখানে একটু দেখো যে 4 অণু এটিপি মোট উৎপাদন ছিল এবং 2 অণু NADH2। এখন দেখো আমরা জানি 1 অণু NADH2 মানে 3 অণু এটিপি, তাহলে তাহলে এখানে 2 অণু NADH2 থেকে আমরা পেয়েছি 6 অণু এটিপি। আর 2 অণু এটিপি যেহেতু খরচ করে ফেলছি 4 অণুর মধ্যে, এই জন্য আমার নিট এটিপি উৎপাদনে আমরা ওখানে আরো এক্সট্রা 2 অণু, তাহলে এখানে টোটাল আমি পেলাম হচ্ছে 8 অণু এটিপি। ঠিক আছে, 8 অণু এটিপি। তাহলে এই গেল হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিসের ধাপ। এরপর বলছে ধাপ 2 এসিটাইল কোয়ে সৃষ্টি। তার মানে বুঝতেই পারছি এই ধাপে এসিটাইল কোয়ে যখন সৃষ্টি করে ফেলবো এই ধাপের সমাপ্তি ঘটবে। তাহলে একটু লক্ষ্য করো, বলছে যে গ্লাইকোলাইসিস ধাপে উৎপন্ন 2 অণু পাইরুভিক অ্যাসিডের প্রত্যেকে, অর্থাৎ প্রত্যেকে বলতে 1 অণু পাইরুভিক অ্যাসিড অন্য আরেক অণু পাইরুভিক অ্যাসিড, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কি তৈরি করে? 1 অণু কার্বন ডাই অক্সাইড, 1 অণু এসিটাইল কোয়ে এবং 2 অণু NADH2 উৎপন্ন করে। তাহলে বোথ তারা দুইজনে কি করবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড তাহলে কতটুকু তৈরি করবে ভাইয়া? বলছে 2 অণু পাইরুভিক অ্যাসিড তাহলে 2 অণু এসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড আর 2 অণু NADH2 উৎপন্ন করবে। ঠিক আছে, এখন দেখো এখানে যে বিষয়টা তোমাদের জানা লাগবে, বইয়ে তোমাদের এখানে দেখবা যে একটা মিস্টেক করেছে, সেটা হচ্ছে 2 অণু NADH2 2 অণু NADH2 দেয়া আছে, মূলত এখানে 1 অণু 1 অণু করে হবে। অর্থাৎ তোমরা এই যে 2 লেখা আছে এই 2টাকে কেটে দেবা, যেহেতু প্রত্যেকে 1 অণু NADH2 করে, তার মানে টোটাল পাচ্ছি আমরা 2 অণু NADH2। এই 2 অণু NADH2 2 অণু NADH2 মানে আমরা জানি যে 6 অণু এটিপি। তাহলে এখানে এসিটাইল কোয়েতে আমরা টোটাল পাবো এটিপি হচ্ছে 6 অণু এটিপি। এখানে কি কোনো খরচ হবে না? এখানে কোনো খরচ হয় না। তাহলে আমরা আরেকবার বলি যে বইয়ে এই জায়গায় তোমাদের দেখবা যে একটু ভুল দেয়া আছে, সেটা হচ্ছে কি বলছে যে প্রত্যেকে তো 1 অণু NADH2 উৎপন্ন করে, কিন্তু গ্রাফে বা এই ফিগারটাতে দিয়েছে 2 অণু NADH2 করে। তোমরা দুইটা সুন্দর করে কেটে দিয়ে ওখানে 1 অণু করে লিখবে। তাহলে হচ্ছে এসিটাইল কোয়ে যে ধাপটি রয়েছে সৃষ্টির ধাপটি, সেটা যদি আবার বর্ণনা করি তাহলে বলছে যে গ্লাইকোলাইসিসের সৃষ্টি 2 অণু পাইরুভিক অ্যাসিডের প্রত্যেকে 1 অণু কার্বন ডাই অক্সাইড, 1 অণু এসিটাইল কোয়ে এবং 1 অণু NADH2 উৎপন্ন করে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এসিটাইল কোয়ের ধাপ, সৃষ্টির ধাপ বর্ণনা। তৃতীয় ধাপ বলছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কি হবে? তাহলে বলছে যে দ্বিতীয় ধাপে অর্থাৎ এসিটাইল কোয়েতে সৃষ্ট 2 অণু এসিটাইল কোয়ে, 2 অণু এসিটাইল কোয়ে প্রত্যেকে কি করে? প্রত্যেকে হচ্ছে 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু GTP উৎপন্ন করে, সাথে কি 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে প্রত্যেকে যদি 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তাহলে আমরা এখানে নিট উৎপাদনে কি পাবো ভাইয়া? বলছে তাহলে 6 অণু NADH2, তাহলে মানে 6 অণু NADH2 থেকে আমরা এখানে পাই হচ্ছে 18 অণু ATP। এরপর বলছে 2 অণু FADH2 থেকে 2 অণু FADH2 থেকে আমরা পাই হচ্ছে 4 অণু এটিপি এবং সবশেষে 2 অণু জিটিপি থেকে আমরা জানি যে 1 জিটিপি সমান 1 এটিপি। মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরে 5 টাকার নোট আর 5 টাকার কয়েন, জিনিস কিন্তু সেম, টাকার অ্যামাউন্ট সেম, বাট আমরা হচ্ছে এখানে জাস্ট দুইটাকে ফর্ম আলাদা লিখতেছি। তাহলে এখানে ধরো যে 2 অণু জিটিপি ইজ ইকুয়াল টু 2 অণু
এটিপি। তাহলে এখানে আমরা আর কি পেলাম, 4 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে টোটাল যদি আমরা দেখি তাহলে এখানে এটিপি পাবো, টোটাল এটিপি পাবো হচ্ছে 24 অণু এটিপি এবং সাথে 4 অণু কার্বন ডাই অক্সাইড রয়েছে। তাহলে ক্রেবস চক্রের ধাপ বর্ণনা আরেকবার করি। তাহলে বলছে যে এসিটাইল কোয়ে ধাপে সৃষ্ট 2 অণু এসিটাইল কোয়ের প্রত্যেকে 1 অণু 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে সর্বমোট আমরা পেয়ে যাই হচ্ছে 6 অণু NADH2, যেখান থেকে পাই 18 অণু ATP, 2 অণু FADH2 যার থেকে পাই হচ্ছে 4 অণু ATP এবং 2 অণু GTP থেকে আমরা পাই টোটাল 2 অণু ATP। তাহলে টোটাল এখানে নিট ATP আমরা পেয়ে গেছি হচ্ছে 24 অণু ATP। এখন তোমরা যদি যোগ করো তাহলে দেখবে এখান পর্যন্তই আমাদের টোটাল 38 অণু ATP, অর্থাৎ আমরা সবাত শোষণের যে প্রক্রিয়াটা এর আগে বিক্রিয়াটা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে বিপুল পরিমাণ শক্তি 686 কিলো ক্যালোরি শক্তি ছিল, সেখানের 38 অণু এটিপি থেকে আমরা এই শক্তিটা পাচ্ছিলাম। তাহলে টোটাল 38 অণু এটিপি মাত্র সবাত শোষণের প্রথম 3 ধাপেই ঘটে যায়, মানে পেয়ে যাই আমরা। তাহলে হচ্ছে বাকি এটিপি টুকু আমরা, বাকিকে আর কোনো এটিপি উৎপন্ন হয় না ভাইয়া বাকি ধাপে, অর্থাৎ বলতেছে ইলেকট্রন প্রভাতন্ত্রে কি তাহলে কোনো এটিপি তৈরি হয় না? আমরা বলছি না। দেখো যখন আমি বলেছিলাম বিস্কুট ফ্যাক্টরি কাহিনীটা, সেখানে বলেছিলাম যে বিস্কিট উৎপন্ন হলেই তো নয়, সেটাকে আমাকে বাজারজাত করতে হবে, অর্থাৎ ট্রান্সপোর্ট করতে লাগবে। তাহলে এখন ট্রান্সপোর্টেশনের জন্য যদি আমরা দেখি তাহলে আমাকে অবশ্যই এই 38 অণু এটিপিটাকে কি করতে হবে, ট্রান্সফার করতে লাগবে। এই ট্রান্সপোর্টেশনের জন্য মূলত রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। বই যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে বলছে যে উপরোক্ত 3টি ধাপে যে NADH2 অর্থাৎ NADH2 মানে বিজারিত NADH, NAD and FADH2 অর্থাৎ বিজারিত FAD উৎপন্ন হয়, এই ধাপে সেগুলো কি হয় ভাইয়া, জারিত হয়ে এটিপি, পানি এবং উচ্চ শক্তির ইলেকট্রন ও প্রোটন উৎপন্ন হয়। উচ্চ শক্তির ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি এটিপি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে একটা জিনিস দেখো, আমার এখন তার মানে ইলেকট্রন প্রবাহতন্ত্রে গিয়ে সবগুলো খুচরা হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি বললাম যে বিস্কিট, এখন বিস্কিটের তো ছোট ছোট টুকরো ডিরেক্ট হয়ে যায় না, এগুলোকে অনেক বড় বড় ডো থাকে, এগুলো ডো থেকে আমাদেরকে এগুলোকে ছোট ছোট টুকরোয় পরিণত করতে হয়। ঠিক তেমন এখানে বলতেছে আমরা পেয়েছিলাম NADH2, FADH2 এগুলোকে, তাহলে আমার ইলেকট্রন প্রবাহতন্ত্রে এসে আগে ওগুলো কি হয়ে যাবে, ওগুলো আগে ভাঙবে, অর্থাৎ জারিত হবে। জারিত হয়ে কি তৈরি করবে ভাইয়া, আমাদের যে টার্গেট বিস্কিট সেই বিস্কিটটা তৈরি করে ফেলবে, অর্থাৎ আমরা যে মেইন বস্তুটা পেয়ে গেলাম এটিপি। এখন এই এটিপিটাকে আমাকে তো বাজারজাত করতে হবে, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় দিতে হবে, অর্থাৎ দেহের বিভিন্ন প্রান্তে পৌঁছায় দিতে হবে। তার মানে এখানে তাহলে হচ্ছে আমি যে উৎপন্ন এটিপিটা সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। আমরা জানি যে ইলেকট্রনের মাধ্যমে যেহেতু ট্রান্সফার হচ্ছে, আমরা কি জানি যে ইয়াতে কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু যে ক্রিস্টি আছে, এই ক্রিস্টির গায়ে কিন্তু অনেকগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের রিসেপ্টর থাকে, যে রিসেপ্টর গুলো এইগুলো স্থানান্তরে সহায়তা করে। তার মানে এইভাবে এটিপিটা আমাদের শক্তিগুলো আমাদের দেহের সর্বত্র ছড়িয়ে যায়, ঠিক আছে। এটিপিটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়। এখন একটু লক্ষ্য করো, তাহলে আমরা 4টা ধাপ মোটামুটি বর্ণনা করে ফেলছি। আমরা যদি আরেকবার এটিপি কাউন্ট বা কি উৎপাদন হচ্ছে সেটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখো আমাদের কিন্তু যে টোটাল বিক্রিয়া ছিল সেই বিক্রিয়াতে আমরা 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি ও তাপ শক্তি পেয়েছিলাম। এই 6 অণু কার্বন ডাই অক্সাইড মিলেছে কিনা আমরা একটু দেখি। বলছে দেখো এসিটাইল কোয়েতে কিন্তু আমরা টোটাল প্রত্যেকের থেকে 1 অণু করে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ টোটাল 2 অণু কার্বন ডাই অক্সাইড পেয়ে গেছিলাম এবং ক্রেবস চক্রতে আমরা 4 অণু কার্বন ডাই অক্সাইড পেয়ে গেছিলাম। তাহলে এখানে দেখো 2 অণু কার্বন ডাই অক্সাইড, 4 অণু কার্বন ডাই অক্সাইড মিলে আমাদের আলটিমেট 6 অণু কার্বন ডাই অক্সাইড আমরা পেয়ে গেছি। এবং পানিটা কোথায় আমরা পাই, দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে আমরা এখানে পানি পেয়ে যাই, ঠিক আছে। এই পানিটা 6 অণু পানি যেটা উৎপন্ন হয় সেটা আমরা মূলত এখানে পাই। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের টোটাল সবাত শোষণের ধাপ বর্ণনা। একটু যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে সবাত শোষণের 4টি ধাপে কিন্তু টোটাল প্রথম 3 ধাপে আলটিমেটলি যদি এটিপি উৎপন্ন হয়, টোটাল কিন্তু এটিপি উৎপন্ন হয়েছিল 40 অণু, যার মধ্যে মূলত এটিপি খরচ হয়েছিল 2 অণু। কোথায় ভাইয়া, কিসের জন্য, বলছে গ্লাইকোলাইসিস ধাপে গ্লুকোজকে ভাঙার জন্য 2 অণু এটিপি খরচ করেছিলাম আমরা, যেই 2 অণু এটিপিটা মূলত লোন নেওয়া ছিল, যেই লোনটা আমরা পরিশোধ করে দিয়েছি। তাহলে সবশেষে আমাদের নিট এটিপি উৎপাদন, অর্থাৎ প্রতি মোল গ্লুকোজ থেকে আমরা সবাত শোষণের মাধ্যমে যেই এটিপি টুকু পাই সেটা হচ্ছে আমাদের নিট এটিপি, যেটার মান হচ্ছে আমাদের 38 অণু, ঠিক আছে। তাহলে এটাই গেল। তাহলে তোমরা কি করবে, তোমরা হচ্ছে বইয়ের যেই এই ফিগারটা রয়েছে এই ফিগারের সাথে সাথে বইয়ের পরের পেজেই দেওয়া আছে তোমাদের ধাপগুলো বর্ণনা, মানে মনে করো লিখিত বর্ণনা দেওয়া আছে যেগুলো তোমাদের সিকিউ এর ক্ষেত্রে লাগবে আলটিমেটলি। এবং সবশেষে তোমাদের এই যে একটা ছক দেওয়া আছে এটিপি কাউন্টের ছক এবং কি কি উৎপন্ন হয়েছে, উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু এবং নিট উৎপাদনের ছক, সেই ছকটা তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে। তাহলে এই গেল তোমাদের হচ্ছে সবাত শোষণের ধাপ বর্ণনা। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবা, অথবা এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা এসএমএস এর মাধ্যমে জানাতে পারো তোমাদের যদি কোনো সমস্যা থাকে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।